রেশন কেলেঙ্কারিতে অভিযানে যাওয়ার পথে ইডি আধিকারিকরা আক্রমণের শিকার হয়েছিলেন। কয়েক বছর আগের কথা, শেখ শাহজাহানের বাড়িতে ঢোকার আগেই সেখানে ইডি আক্রান্ত হয়। তবে এখনো পর্যন্ত ইডি আধিকারিকরা আক্রান্ত হননি। আমরা যখন এই ভিডিও তৈরি করছি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইডি আধিকারিকদের শুধুমাত্র যে প্রভাবিত করার চেষ্টা করছেন, শুধু যে দেওয়াল হিসেবে কাঁটা হিসেবে আচরণ করছেন তাই নয়, তার গাড়িতে বেশ কিছু ফাইল তোলা হয়েছে এবং কোথাও কোনো অভিযান হলে এই ফাইল তোলা কতটা যুক্তিযুক্ত, কতটা বেআইনি এবং এই কারণে কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করা হবে না সেই প্রশ্ন আমরা সরাসরি তুলছি। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে, শুধুমাত্র আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি দিনক্ষণ ঘোষণা হয়নি। সমস্ত রাজনৈতিক দল তারা নেমে পড়েছে মাঠে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তিনি কলকাতায় এসে পৌঁছেছেন। কয়েকদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতা থেকে ফিরে গিয়েছেন। আগামী 17 এবং 18 তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে আসছেন। একটা সভা হবে মালদায়, একটা সভা হবে সিঙ্গুরে এবং তৃণমূল কংগ্রেসের আন্তর্জাতিক সাধারণ সম্পাদক, যদিও আঞ্চলিক দল, তার যে সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি উত্তরবঙ্গে রয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাগর সঙ্গম থেকে তিনি সদ্য ফিরে এসেছেন এবং আজকে সকাল থেকে যে নাটক চলছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার সবচেয়ে বড় কুশীলব, সেই রঙ্গমঞ্চে নেমে পড়েছেন তিনি। যেভাবে ইডি এই দেশে, এ রাজ্যে না, এই দেশে 15 জায়গায় দুর্নীতির মামলায় তারা তদন্ত শুরু করেছে, অভিযান শুরু করেছে। কলকাতায় দিল্লি থেকে একটা স্পেশাল টিম, ইডির স্পেশাল টিম তারা এসেছিল এবং এখানে এসে দেখুন, ইডির কাছে নথি, কাগজ, প্রমাণ, তথ্য ছাড়া তারা কোথাও এমনি এমনি ফাজলামো করতে যায় না। আজকে সকাল থেকে কলকাতায় তৃণমূল কংগ্রেসের যারা পরামর্শদাতা সংস্থা আইপ্যাক, তাদের যারা কর্ণধার, সেই প্রতীক জৈনের বাড়িতে ইডির দল পৌঁছে যায়, একটা স্পেশাল টিম। এবং কিছুক্ষণের মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হন্তদন্ত হয়ে তার শ্বাস প্রশ্বাস খুব দ্রুত গতিতে বেরোচ্ছিল এবং সংবাদ মাধ্যমের সামনে তিনি প্রায় কেঁদে ফেলার জোগাড় এবং তিনি খালি হাতে ঢুকলেন। প্রতীক জৈনের বাড়ি থেকে একটা ল্যাপটপ আর একটা সবুজ ফাইল নিয়ে তিনি বেরিয়ে এলেন। কোথাও অভিযান হলে এইভাবে ফাইল কার্যত চুরি করে নিয়ে যাওয়া যায়? প্রশ্ন তুলে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই ধরনের বেআইনি কাজ কোনো সংবিধানের শপথ নেওয়া মুখ্যমন্ত্রী বা যে কোনো মন্ত্রী বা যে কোনো মানুষ, মানে সাধারণ মানুষ করলে তো এত সময় তাকে গ্রেপ্তার করা হয়ে যেত। মুখ্যমন্ত্রী বলে কেন ছাড় দেওয়া হচ্ছে সে প্রশ্নের উত্তর আমাদের কাছে নেই, সেটা ইডি আধিকারিকরা বলতে পারবেন। ইডি এরপরে প্রতীক জৈনের বাড়ি থেকে, মানে কলকাতার লাউডাউন স্ট্রিট থেকে বেরিয়ে আরেকটা টিম চলে গেল আইপ্যাকের যেটা আইটির অফিস, সল্ট লেকে গোদরেজ ওয়াটার সাইড সেক্টর 5-এ বিরাট উঁচু, বিরাট একদম সুন্দর সাজানো গোছানো ইন্টেরিয়ার করা কোটি কোটি টাকার একটা অফিস। সেই অফিসে গোদরেজ ওয়াটার সাইডের 11th ফ্লোরে অর্থাৎ 12 তলায় সেখানে ইডি অভিযান করলো, সেখানে তল্লাশি শুরু হলো। এরপরে মমতা ব্যানার্জি প্রতীক জৈনের বাড়ি থেকে বেরিয়ে আবার তিনি চলে গেলেন সেই গোদরেজ ওয়াটার সাইডে। এইভাবে যাওয়া যায়? যায় না। কিন্তু এ রাজ্যে সবই সম্ভব। জঙ্গলরাজ, মহাজঙ্গলরাজ যেখানে লজ্জা পেয়ে যায়, তো সেখানে তো সবই সম্ভব। কোনো নিয়ম কানুনের তোয়াক্কাই করেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের সবকিছু মনে আছে, মানে সদ্য ক্ষমতায় আসার পরে দক্ষিণ কলকাতায় একজনকে অ্যারেস্ট করা হয়েছিল, থানায় শটান চলে গিয়েছিলেন এই মমতা ব্যানার্জি। তারপরে একাধিক ঘটনা ঘটেছে। আপনারা জানেন রাজীব কুমারের বাড়িতে ইডি, সিবিআই, এই কেন্দ্রীয় এজেন্সিগুলো রেড করতে যাবে এবং তার প্রতিবাদে ধর্মতলায় ধর্ণা শুরু করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আপনাদের মনে আছে নিজাম প্যালেসে যখন সিবিআই রাজ্যের কয়েকজন মন্ত্রীকে, তৃণমূলের মন্ত্রীকে ডেকেছিল জেরা করার জন্য, মমতা ব্যানার্জি সেখানে পৌঁছে গিয়েছিলেন। তবে মমতা ব্যানার্জির এই যে প্রমাণ লোপাট করার চেষ্টা বা কোনো তদন্ত প্রভাবিত করা, এটা একদমই নতুন নয়, এটা পুরনো। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে তাহলে এই যে সাংবিধানিক যে সংস্থা, তদন্তকারী সংস্থা ইডি, তারা কি জানতো না? তারা কি ঘাস খায়? তারা কি খড় খায়? কেন্দ্রীয় সরকারের যে বড় বড় হুব্বা নেতা রয়েছেন তারা কি ঘাস খান? তারা জানেন না যে মমতা ব্যানার্জি কি করার চেষ্টা করবেন? না, তারা ঘাস খান না, তারা খড় খান না। সেন্ট্রাল ফোর্স রয়েছে। সন্দেশখালীতে যেভাবে আক্রান্ত হতে হয়েছিল ইডি আধিকারিকদের, এখনো পর্যন্ত আক্রান্ত হতে হয়নি। তবে রাজ্যের পুলিশ, কলকাতা পুলিশ, বিধাননগর কমিশনারেটের পুলিশ কিন্তু একদম ঘিরে ফেলেছে গোদরেজ ওয়াটার সাইড। গোদরেজ ওয়াটার সাইডে
একটা দ্বিস্তরীয় নিরাপত্তা তৈরি হয়েছে, একদম গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা রয়েছেন সশস্ত্র অবস্থায়, আবার কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ, বিধাননগর পুলিশের তারা যারা কর্তারা এবং যারা জওয়ান তারা কিন্তু রয়েছেন। কলকাতা পুলিশের সিপি মনোজ বর্মা পৌঁছে গিয়েছেন, রাজ্য পুলিশের ডিজি মানে হাফ ডিজি রাজীব কুমার তিনি চলে গিয়েছেন। এছাড়া তৃণমূলের নেতা মন্ত্রীদের তো সংখ্যাই নেই, কৃষ্ণা চক্রবর্তী থেকে সুজিত বসু থেকে এবং একাধিক ব্যক্তি, একাধিক নেতা, একাধিক নেত্রী গোটা সল্টলেক সেক্টর 5-এ তারা হাজির হয়ে স্লোগানও দিতে শুরু করেছেন এবং সংবাদ মাধ্যমকে প্রচুর বাধাও দেওয়া হচ্ছে, এমনটা একদম ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে। আর সবচেয়ে যেটা বড় কথা, যে এই ফাইলগুলো কি আছে, কোন ফাইলগুলোকে সরানো হলো, কোন উদ্দেশ্যে সরানো হলো, এর কি কোনো সুবিচার হবে, এই প্রশ্নটা হচ্ছে আসল প্রশ্ন। আপনারা এর উত্তর যদি জানা থাকে তাহলে অবশ্যই দেবেন। এ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যাওয়ার পরে যেভাবে পুলিশের সাহায্যে আইপ্যাকের যে ফাইলগুলোকে সরিয়ে ফেলা হলো, ওর মধ্যে কোনো বড় রহস্য নেই তো। ইডির কাজটা কি? এরা সাধারণত যে অভিযান করে পিএমএলএ অ্যাক্ট 2002-তে যে অ্যাক্টটা রয়েছে, মানে কোনো টাকা অবৈধভাবে লেনদেন করা হলে তারা সেখানে গিয়ে অভিযান করে। কোথাও কোথাও গিয়ে, যেমন আপনাদের মনে থাকবে যে পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা, 50 কোটি টাকা ক্যাশ এবং 5 কোটি টাকার বেশি স্বর্ণালঙ্কার এইসব উদ্ধার হয়েছিল। বিভিন্ন নেতার বাড়িতে যখনই অভিযান হয়েছে তখনই কিছু না কিছু উদ্ধার হয়েছে। তাহলে কি প্রতীক জৈন আজকে অ্যারেস্ট হয়ে যাবেন? এখনো পর্যন্ত কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে তার বাড়িতে চলে গেছেন, যেভাবে আইপ্যাকের অফিসে চলে গেছেন, এবং উল্টে তিনি আবার অভিযোগ করছেন যে অমিত শাহ তিনি খারাপ লোক, তার মতো বদমাইশ লোক আর নেই, অমিত শাহর ইচ্ছাতেই এসব হচ্ছে, তৃণমূলের নাকি ক্যান্ডিডেট লিস্ট ঠিক হয়ে গেছিল, সেইটাকে নাকি ফাঁস করতে ইডি গেছে। আচ্ছা, ইডির আর খেয়ে দেয়ে কাজ নেই, সেন্ট্রাল গভর্নমেন্টের আর খেয়ে দেয়ে কাজ নেই, আর বিজেপির খেয়ে দেয়ে কাজ নেই, তাদের যে তালিকা সেইটা নাকি জানার জন্য এত বড় একটা অভিযান হবে, দিল্লি থেকে স্পেশাল টিম চলে আসবে? আদৌ তা না। নিশ্চয়ই ইডির কাছে স্পেসিফিক কিছু তথ্য ছিল, ইডির কাছে স্পেসিফিক প্রমাণ ছিল, যে কথার ইঙ্গিত আমরা আগেই দিয়েছিলাম, যে পরে মানে ভোটের আগে ফেব্রুয়ারি নাগাদ একটা বড় ঘটনা ঘটতে পারে এমন একটা সম্ভাবনা বাতাসে উঠছিল, এমন একটা জল্পনা শোনা যাচ্ছিল। তবে জানুয়ারির 8 তারিখেই যে সেই ঘটনাটা ঘটবে সেটা আমরা কিন্তু জানতাম না, এইভাবে জানা সম্ভব না। আমরা সাধারণ সাংবাদিক, সাধারণ ইউটিউবার, আমাদের কাছে কোনো কোনো জায়গা থেকে কোনো কোনো ছোট ছোট খবর আসে, সেইগুলোকে আমরা খতিয়ে দেখে একটু ক্রস ভেরিফিকেশন করে আপনাদের কাছে নিবেদন করি বা আপনাদের কাছে জানাই। কিন্তু আজকে যে ঘটনাটা ঘটলো বা এখনো পর্যন্ত ঘটে চলেছে, এর ন্যূনতম ইঙ্গিত আমাদের কাছে ছিল না। আমরা শুধু জানতাম যে বড় কোনো মাথাকে ধরা হতে পারে, সেটা কে, কখন, কোন কেসে, সেসব কিচ্ছু আমরা জানতাম না। এইটুকু মাত্র একটা টিপস ছিল। তবে হতে চলেছে, বুঝলেন তো, মানে আশায় বাঁচে চাষা। তার কারণ সবসময় অন্যায় হয়ে আসবে, সবসময় অন্ধকার হয়ে থাকবে তা তো হয় না। মানে অন্ধকারের পরে আলো আসে, দিনের আলো ফোটে, এমনটা কিন্তু সবাই চায়, আমরাও চাই। এবারে আসছি যে আজকের এই ঘটনার আগে মানে সর্বশেষ এই ইডির কলকাতা অফিস কি করেছে, এইটা করেছে। এখানে একটুখানি এর সঙ্গে আজকের ঘটনার কতটা লিঙ্ক আছে সেটা প্রত্যক্ষভাবে না থাকলেও পরোক্ষভাবে থাকার সম্ভাবনা কিন্তু প্রবল। এইখানে লাস্টে যে ইডি একদম 31/12/2005 থেকে 1/1/2006 অর্থাৎ বছরের শেষ দিন রাত্রিবেলা একটা অভিযান চালিয়েছিল ইডি, এবং একজনের বাড়িতে তার বিভিন্ন ঠিকানায়, ব্যক্তির নাম হচ্ছে অনুরাগ দ্বিবেদী, পিএমএলএ অ্যাক্টে এই অভিযান হয়েছিল এবং বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায়, এটা হচ্ছে ইডির কলকাতা অফিস কিন্তু জানাচ্ছে, পশ্চিমবঙ্গে পুলিশেরই একটা কেসের ভিত্তিতে তদন্তে নেমে এই অনুরাগ দ্বিবেদীর খোঁজ পায় ইডি এবং সেখান থেকে তারা অভিযান চালায়। এবং অভিযান চালিয়ে এর আগে, মানে এই যে অভিযান, তার আগে সোনু কুমার ঠাকুর এবং বিশাল ভরদ্বাজ এই দুজনকে অ্যারেস্ট করা হয়েছিল। এটা কি কেস না, তারা অনলাইনে জুয়া খেলতো। এটা হতো পশ্চিমবঙ্গেরই একটা অংশ, উত্তরবঙ্গের শিলিগুড়ি, দার্জিলিং জেলার শিলিগুড়িতে এইসব কাণ্ড ঘটে চলেছিল বছরের পর বছর ধরে। রাজ্য পুলিশ কোনো হদিশ পায়নি, কলকাতা পুলিশ হদিশ পায়নি, রাজ্যের মুখ্যমন্ত্রী জানেন না, মুখ্যমন্ত্রীর ভ্রাতুষ্পুত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ এবং আন্তর্জাতিক সাধারণ সম্পাদক তিনি জানেন না, সেগুলো সম্ভব না।
তো এই যে ব্যক্তি যার কথা বলছি অনুরাগ দ্বিবেদী, ইনি থাকেন দুবাইতে। একে ধরা সম্ভব হয়নি, বারবার তাকে সমন পাঠানো হয়েছে, কিন্তু অনুরাগ দ্বিবেদী সাহেব তিনি আসেননি। তো অভিযান চালিয়ে কোটি কোটি টাকা, মানে এখনো পর্যন্ত ইডি বলছে আর কি 27 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, বেশ কিছু দামি গাড়ি এবং প্রচুর ক্যাশ, প্রচুর টাকা, একদম নগদ টাকা উদ্ধার করা হয়েছে। তো এই দুবাই যোগ তো আছে, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় মাঝে মধ্যেই তিনি দুবাইতে যান, মমতা ব্যানার্জি তিনিও দুবাই গিয়েছিলেন। দুবাই হচ্ছে একটা কি বলবো, মানে একটা বিলাসবহুল জায়গা, সেখানে প্রচুর টাকা উড়ে বেড়ায় এবং হাওলার মাধ্যমে সেই টাকাগুলোকে, দেশের টাকা বিদেশে পাঠানো হয়, সেখানে কোনো হিসেব এই ভারত সরকার চাইলে নিতে পারে না। যেমন করে সুইস ব্যাংকের কথা আপনারা শুনেছেন, সুইস ব্যাংকের হিসেব মানে কোনো নেতা নেত্রী বা কালো টাকা সেখানে পাহাড়ের মতো জমে থাকলেও ভারত সরকার যদি চায় সেটা কিন্তু হদিশ পেতে পারে না, এখনো পর্যন্ত সেই আইন হয়নি। এবং দুবাইতেও একইভাবে প্রচুর টাকাকে সাইফন করা হয়। দেখুন, ইডি এই প্রেস রিলিজ জারি করেছে 5/1/2006, অর্থাৎ ঠিক 3 দিন আগে সর্বশেষ যে প্রেস রিলিজ জারি করা হয়েছে সেখানে এই ব্যক্তির নাম পাওয়া গেছে, অনুরাগ দ্বিবেদী। তার সঙ্গে তৃণমূলের কতটা যোগ আছে সে খবর আমাদের কাছে নেই, সেটা ইডি আধিকারিকরা বুঝবেন, আদৌ কোনো যোগ রয়েছে কিনা সেটাও আমরা কনফার্ম নই। কিন্তু কলকাতা অফিস যে খবরটা জানিয়েছিল যে এই যে কালো টাকার পাহাড় উদ্ধার হওয়া, দামি দামি গাড়ি উদ্ধার হওয়া, তবে যেটা জানা যাচ্ছে যে আজকের যে এই অভিযান তার সঙ্গে কয়লা কাণ্ডের যোগ রয়েছে, মানে দুর্নীতি। দেখুন কত রকমের কাণ্ড রয়েছে, রেশন কাণ্ড, শিক্ষা কেলেঙ্কারি, তারপরে আপনার বালি কাণ্ড, পাথর কাণ্ড, তারপরে জঙ্গল কেটে সাফ করা। তো এ রাজ্যে তো নিয়োগ শুধুমাত্র নয়, মানে বিভিন্ন রকমের দুর্নীতির তদন্ত চলছে। তো কোনো না কোনো দুর্নীতির সঙ্গে কোনো না কোনো যোগ পাওয়ার পরেই ইডি এই অভিযান চালিয়েছে। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভূমিকাকে আপনারা কোন চোখে দেখছেন? তিনি আবার প্রতীক জৈনের বাড়ি থেকে বেরোনোর পরে মানে খালি হাতে গেছিলেন এবং তারপরে সবুজ একটা ফাইল এবং ল্যাপটপ নিয়ে বেরোনোর সময় তিনি বললেন, যদি আমরা বিজেপির অফিসে এইভাবে অভিযান চালাই, এইভাবে আক্রমণ করি তাহলে কি হবে? এর উত্তরটা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরিষ্কার করে দিয়ে দিয়েছেন। তিনি বলেছেন যে বিজেপির যে কোনো নেতার বাড়িতে আপনি অভিযান করুন, আপনি কিছুই পাবেন না, কিন্তু আপনাদের নেতা মন্ত্রীদের বাড়িতে, মানে তৃণমূলের নেতা মন্ত্রীদের বাড়িতে এবং তাদের সহযোগীদের বাড়িতে অভিযান চালালে কোটি কোটি টাকা উদ্ধার হবে। এটা পরিষ্কার করে বলার পাশাপাশি আজকে এই মুখ্যমন্ত্রীর ভূমিকাকে অত্যন্ত কদর্য, অত্যন্ত নক্কারজনক এবং বেআইনি বলে পরিষ্কার করে দাবি করেছেন শুভেন্দু বাবু। 2021 সালে মুখ্যমন্ত্রী এর আগে রাজীব কুমারের বাড়িতে যখন রেড হয় সিবিআই, সেদিনে তিনি সিপিকে নিয়ে ধর্ণা দিয়েছিলেন কলকাতা। স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী এই ধরনের কাজ সাংবিধানিক প্রতিষ্ঠানের সরাসরি কাজে হস্তক্ষেপ এবং তদন্তে বাধা দেন। এটা একজন মুখ্যমন্ত্রী, তিনি শুধু রাজনৈতিক নেতা নেত্রী নন, প্রশাসনিক কর্তৃক নিন্দা জানাই। এবং ইডি নিশ্চয়ই তার ক্ষমতা বলে তারা তাদের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত বলে আমার মনে হয়েছে। আইপ্যাক ভোটার লিস্ট থাকবে কেন? আইপ্যাক ভোটার লিস্ট আছে বলছে, ভোটার লিস্ট থাকবে কেন? আমি তদন্ত ইনভেস্টিগেশন এবং ইডির ফাঁকে ঢুকবো না। আমি মুখ্যমন্ত্রী যাওয়া, সিপি যাওয়াটাকে মনে করি অনৈতিক, অসাংবিধানিক, কেন্দ্রীয় সংস্থার তদন্তে সরাসরি বাধা দান মুখ্যমন্ত্রী এর আগেও করেছেন। রাজীব কুমারের বাড়িতে রেড হওয়ার সময় এবং তিনি 5 ঘন্টা ধর্ণা দিয়েছেন নিজাম প্যালেসে। আপনার যখন
বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। এরা মুখ্যমন্ত্রীর অভ্যাসের মধ্যে পড়ে। তার যে সাংবিধানিক অধিকার আছে, সেই অন্যায় এই ক্যামেরা হাইড করলো। তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তদন্ত করবে, তারা দেখিয়েছিল কাগজপত্র, তাদের রিটার্ন ফাইল সবকিছু পরিষ্কার আছে। পরিষ্কার থাকলে তো সবার অফিস বাড়ি তল্লাশি করে তো গ্রেপ্তার হয়, এমন তো নয়। করবে আমার বাড়িতে সিআইডি পাঠিয়েছিলেন, আমার প্রবীণ বাবা মাকে হেনস্থা করেছেন, সিআইডি পাঠিয়ে 3 বার। আমি তো সিআইডির কাছ থেকে ভোটাও নিয়ে মারতে গেছিলাম। গ্রামের এমএলএ অফিসে আসামি জানাবে সার্চ ওয়ারেন্ট ছাড়া লচলচ করেছে অফিস। মুখ্যমন্ত্রীর মুখে এগুলো মানায় না। চ্যালেঞ্জ করলাম, বিজেপি কেন যে কোনো লোকের বাড়িতে আপনি পাঠিয়ে দেখুন, পাঠিয়ে দেখুন পার্থ চ্যাটার্জির কচি বান্ধবী অর্পিতার মতো 51 কোটি টাকা কারো বাড়িতে পাবে না। তল্লাশি হয় 100 কোটি টাকা পাওয়া যায়। দাদা মুখ্যমন্ত্রী কি প্রতীক জৈনকে বাঁচাতে গেলেন? দাদা বাঁচাতে গেলেন, মুখ্যমন্ত্রী কি বাঁচাতে গেলেন? আপনি প্রথম প্রশ্ন করলেন, আপনাকে জরুরি প্রশ্ন শিখিয়ে ধরে আলাদা কথা, আমি ফেস করতে যাই, আমি স্কিপ করি না। প্রথমে বললেন ভোটার লিস্ট আইপ্যাকে থাকবে কেন, এখন বলছেন প্রার্থী তালিকা আইপ্যাকে থাকবে কেন? দাদা মুখ্যমন্ত্রী আপনারা কি মনে করছেন? আপনাদের মন্তব্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই যে আইপ্যাকের অফিসে, আইপ্যাকের কর্ণধারের বাড়িতে অভিযান চালানো এবং তারপরে ফাইলগুলোকে সরিয়ে ফেলা, রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তিনি নিজের হাতে যেভাবে ফাইল সরালেন, এর ফলে কি বড় কোনো কেলেঙ্কারির প্রমাণ লোপাট হলো? অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব। জয় হিন্দ, বন্দে মাতরম।